সেকেন্ড সেমেস্টারের যে কোর্স তা হচ্ছে কম্পারেটিভ অ্যানাটমি অ্যান্ড ডেভেলপমেন্টাল বায়োলজি। তার প্রথম চ্যাপ্টারটি হচ্ছে ইন্টেগুমেন্ট, বিশেষ করে ডেরিভেটিভস অফ ইন্টেগুমেন্ট উইথ রেসপেক্ট টু বার্ড অ্যান্ড ম্যামল, অর্থাৎ পক্ষী আর স্তন্যপায়ী শ্রেণীভুক্ত প্রাণীদের ত্বক এবং ত্বক থেকে জাত পদার্থ সেগুলো নিয়ে আলোচনা। যেরকম বেঞ্জিন হচ্ছে আসল আরব বস্তু। সেই বেঞ্জিনের 6 পজিশনে যদি OH লাগিয়ে দেওয়া যায়, কেমন, তো সেটি হয়ে যাচ্ছে ফেনল। সুতরাং ফেনল হচ্ছে বেঞ্জিনের ডেরিভেটিভ, অর্থাৎ উপজাত পদার্থ। সেই রকমই আমাদের এই ত্বক থেকে বিভিন্ন রকমের উপজাত পদার্থ রয়েছে, সেগুলো নিয়ে আলোচনা। এবং এই ত্বক থেকে রয়েছে যেসব গ্রন্থি, গ্ল্যান্ডস, বিশেষ করে বার্ড অ্যান্ড ম্যামল অর্থাৎ পাখি আর স্তন্যপায়ী প্রাণী, তাদের ক্ষেত্রে এগুলো আমরা ডিসকাস করব বা এটা আমাদের সিলেবাসে আছে। তো প্রথমেই ত্বক মানে বাইরের যে আবরণ, এক্সটার্নাল যে মেমব্রেন, ইউ ক্যান সে একটা এক্সটার্নাল প্রোটেক্টিভ ডিভাইস যেটা, সেটি হচ্ছে এপিডার্মিস। তো এপিডার্মিসকে যদি আমরা যেরকম বটানিতে স্টেম সেকশন করে সেরকম যদি সেকশন করি, তাহলে দেখতে পাবো দুটো স্তর দিয়ে তৈরি। ইট ইজ কম্পোজড অফ 2 cell layers, অ্যাকচুয়ালি 2 layers আই শুড সে, 2 layers। উপরেরটাকে আমরা বলি এপিডার্মিস এবং নিচেরটাকে বলি ডার্মিস। আর এই দুটো স্তরের মধ্যে একটা বেসমেন্ট মেমব্রেন বা ভিত্তি পর্দা আছে, যা দুটো লেয়ারকে সেপারেট করে রেখেছে। তো ভ্রূণতত্ত্বগত দিক থেকে যদি আমরা দেখি, তাহলে এপিডার্মিসটা তৈরি হয়েছে ভ্রূণের এক্টোডার্ম থেকে, আর ডার্মিসটা তৈরি হয়েছে মেসোডার্ম থেকে। তো এপিডার্মিসটা কী জিনিস দিয়ে তৈরি না, একদম উপর লেয়ারে আমরা দেখতে পাচ্ছি কিছু মৃত কোষ এবং তাদের প্রোডাক্ট, অর্থাৎ তার থেকে জাত পদার্থ, সেগুলো দিয়ে, যেগুলোকে আমরা বলছি স্ট্রাটাম কর্নিয়াম স্তর। এর নিচে রয়েছে যে কোষীয় স্তর, যেটি জীবন্ত অংশ, তাকে বলে স্ট্রাটাম জার্মিনেটিভাম, বা এটাকে আর এক কথাই বলে ম্যালপিজিয়ান স্তর। or in other words, it is also called Malpighian layer. This is the living layer, you can say, of epidermis. Now, this Malpighian layer, it constantly divides mitotically এটা বিভাজিত হচ্ছে এবং one after one সেল লেয়ার তৈরি হচ্ছে এবং উপরের দিকে ঠেলে দিচ্ছে। পরে এইটাই হর্নি একটা লেয়ার, যেটাকে স্ট্রাটাম কর্নিয়াম লেয়ার বলছি, সেই লেয়ারে পরিণত হচ্ছে। তো এখানে আমরা দেখতে পাবো যে ত্বকের মধ্যে অনেক গঠন আছে বিভিন্ন ক্ষেত্রে, যেমন পাখি এবং স্তন্যপায়ীর ক্ষেত্রে। পাখির ক্ষেত্রে যেমন ত্বক থেকেই বেরিয়ে আসছে কি না পালক, নখ, চঞ্চু, এগুলো সবই কিন্তু that is the feather, beak, claw, these are all epidermal derivatives of birds. While mammal ক্ষেত্রে যে লোম অর্থাৎ হেয়ার, অ্যান্টলার, হর্ন, এগুলো সবই কিন্তু এপিডার্মাল ডেরিভেটিভ। হুপস, এগুলো সবই হচ্ছে এপিডার্মাল ডেরিভেটিভস। তো এটা আমরা ওয়ান আফটার আনাদার ডিসকাস করব। প্রথমে ফিদার অফ বার্ডের ফিদার, যেগুলো বড় বড় পালক, সেগুলোকে আমরা বলি কন্টুর ফিদার, CONTOUR। দিস কন্টুর ফিদারকে আমরা যদি একটু ভেঙে ভেঙে দেখি, তাহলে দেখব এর মাঝখানে যে শক্ত অংশটা রয়েছে সাদা রঙের, সেইটাকে আমরা বলি হর্নি স্যাপ্ট, SHAFT, আন্ডারস্ট্যান্ড? সো দিস রড লাইক যে হর্নি পোর্শনটা রয়েছে প্রেজেন্ট অ্যাট দ্য মিডল অফ দ্য ফিদার, সেটাকে আমরা বলি হর্নি স্যাপ্ট। এটাকে আমরা দুভাগে ভাগ করতে পারি। উই ক্যান ডিভাইড ইট ইন্টু 2 পার্টস, নেমলি উপরের যে স্তর তাকে বলি র্যাকিস, RACHIS, এবং যে অংশটাতে তোমার ওই ভেনগুলো রয়েছে, অর্থাৎ চুলের মতো জিনিস যেগুলো রয়েছে। আর নিচের অংশ যে জায়গাতে এরকম কিছু নেই, সেই জায়গাটাকে আমরা বলি ক্যালামাস, CALAMUS। তো
এই র্যাচিসটার কথা আমরা প্রথমে বলি। এই র্যাচিসটা, এই যে স্যাপটা তৈরি হয়েছে, এই স্যাপটের থেকে স্যাপটা যখন পাশ দিয়ে ব্রাঞ্চ ফর্ম করছে, অর্থাৎ যেটাকে আমরা বলতে পারি শাখা, হ্যাঁ, when it forms branches, you can say ব্রাঞ্চেসগুলোকে আমরা বলতে, দে ফর্ম ব্রাঞ্চেস প্যারালালি, দে আর অ্যারেঞ্জড প্যারালালি, এগুলোকে আমরা বলতে পারি বার্ব, BARB। এখন এই বার্বগুলো এগেইন সাব ব্রাঞ্চড, এগুলো আবার সাব ব্রাঞ্চিং হচ্ছে, সেগুলোকে আমরা কি বলছি, বার্বিউল। বার্ব আর বার্বিউল এই জিনিসগুলো দিয়েই এই ভেনটা তৈরি। ভেন মানে ওই যে অংশটা পালকের মতো, অর্থাৎ যেটা আমরা ওই লোমের মতো, সেই অংশটা ভেন, কেমন। তো এই বার্বিউল এর লাস্টের দিকে রয়েছে হুকলেটস। এই একটা বার্বিউল, একটা বার্বের বার্বিউলের সাথে আর একটা বার্বের বার্বিউলে ওই হুকগুলো এমনভাবে একে অপরের সঙ্গে আটকে যায় যে পুরো জিনিসটাকে তারা আটকে রাখে। হ্যাঁ, ইটস এ নেটওয়ার্ক টাইপ অফ সিস্টেম। তো এই হচ্ছে মোরাললেস তোমার ফিদারের গঠন। আর নিচের অংশটা রয়েছে ক্যালামাস। ক্যালামাস মানে যেখানে ভেন অংশ শেষ হয়েছে তার থেকে নিচু পর্যন্ত, অর্থাৎ যেখানে প্রথিত রয়েছে শরীরের মধ্যে। তো এই ক্যালামাসের উপরের অংশ, সেইখানে একটা ফুটো আছে, দের ইজ এ, ইউ ক্যান সে হোল অর পিট, হ্যাঁ, অর গ্রুপ ইউ ক্যান সে। সেই গ্রুপটাকে আমরা বলি সুপিরিয়র আম্বিলিকাস। এই সুপিরিয়র আম্বিলিকাসের কাছে এ টাফ লোমের মতো রয়েছে, মানে হেয়ার লাইক স্ট্রাকচার, যেটাকে আমরা বলি আফটার স্যাপ্ট, মানে স্যাপ্টের নিচে বলে আমরা বলছি আফটার স্যাপ্ট। আর একদম নিচে, অর্থাৎ ক্যালামাসের একদম নিচে, অ্যাট দ্য রিয়ার এন্ড অফ দি ক্যালামাস, there is another hole, another group which is known as inferior umbilicus, যেটাকে আমরা বলছি inferior umbilicus। তো এই হচ্ছে ইন জেনারেল ফিদারের স্ট্রাকচার, মানে পালকের গঠন। তো এই পালকের ফাংশন কি, কাজ কি না, ডেফিনেটলি এক নম্বর হচ্ছে একটা প্রোটেক্টিভ কাভারিং তৈরি করা, একটা রক্ষণাত্মক আবরণ সৃষ্টি করা। দু নম্বর হচ্ছে কি, এইটা শরীরের ভিতর থেকে যে হিট রেডিয়েশন, সেটাকে বাইরে বেরোতে দেয় না। এর ফলে এরা কী করে, হিটটাকে প্রিজার্ভ করে, অর্থাৎ তাপ সংরক্ষণ করে। ইউ শুড নো দ্যাট ইন দ্য হোল অ্যানিমাল কিংডম only birds and mammals are called homeotherms. Rest of the animals are called poikilotherms. Homeotherms বলতে যারা নিজেদের দেহের তাপমাত্রা নির্দিষ্ট রাখতে পারে, বাইরের তাপমাত্রা যাই হোক না কেন। আর poikilotherm যারা, তারা তা পারে না। তাহলে homeotherms কারা? Homeotherms are those animals who can maintain their temperature, body temperature constant, irrespective of the fluctuation of the environmental temperature. এনভায়রনমেন্টাল টেম্পারেচার যাই হোক নিয়ে করতে পারে। তো এই হোমিওথার্মিক কন্ডিশন বজায় রাখার জন্য বার্ড এবং ম্যামেল, এই বার্ডের ক্ষেত্রে ফিদার এটা হেল্প করে। দিস ইজ ওয়ান অফ দ্য ইটস ভেরি ইম্পর্ট্যান্ট অর সিগনিফিক্যান্ট ফাংশন অফ ফিদার। এবার আমরা আসছি হেয়ারে। হেয়ারও কিন্তু, আচ্ছা বাই পাখির ক্ষেত্রে আরও কিছু এপিডার্মাল ডেরিভেটিভ আছে, অ্যাজ আই হ্যাভ টোল্ড ইউ, যেরকম নখ, কেমন, নখর, তারপরে তোমার নেল, মানে ক্ল অ্যান্ড দেন বিক, এগুলো কিন্তু আসলে এপিডার্মাল ডেরিভেটিভ, অল দি সেম, অর্থাৎ এগুলো কিন্তু হর্নি প্রোডাক্ট তৈরি করছে। আর একটা কথা, এই ফিদার, হর্ন, বিক, এমনকি লোম, অর্থাৎ আমাদের হেয়ার, সেগুলো সবই কিন্তু এক বিশেষ ধরনের প্রোটিন দিয়ে তৈরি, যেটাকে বলে কেরাটিন। এটাতে সালফার আছে। সো all these epidermal derivatives of birds and mammals are primarily, it's a kind of protein which is also known as keratin. And the keratin protein is a kind of protein which contains sulfur as its main composition. So এবার আমরা আসছি এবারে হেয়ারের ক্ষেত্রে। হেয়ারের ক্ষেত্রে আমরা দেখছি, ইন কেস অফ ম্যামেলের ক্ষেত্রে এটা আমরা দেখতে পাই। এই হেয়ারের ক্ষেত্রে আমরা দেখছি হেয়ারটা তৈরি হচ্ছে কোথায়, এই যে স্ট্রাটাম জার্মিনেটিভাম যে লেয়ার বা ম্যালপিজিয়ান লেয়ার, সেটা ধীরে ধীরে কোষগুলোর নিচে চলে যাচ্ছে, অর্থাৎ অনেকটা ডার্মিসের দিকে চলে যাচ্ছে। কি হচ্ছে, ইনওয়ার্ড মুভমেন্ট হচ্ছে, ইনভ্যাজিনেশন হচ্ছে।
So this stratum germinativum layer actually you see moves inwardly, that is towards dermis, এবং সেইখানে গিয়ে একটা ডার্মাল you see মানে এখানে একটা ফলিকল ফর্ম করছে যেটাকে বলছি হেয়ার ফলিকল, এবং সেইখানে একটা বাল্ব তৈরি হচ্ছে, ওই সেলেরই বাল্ব, কোষেরই বাল্ব। ওই কোষগুলি ক্রমান্বয়ে মাইটোসিস সেল ডিভিশন করছে এবং তাদের থেকে যে প্রোডাক্ট বেরিয়ে আসছে, প্রোডাক্ট বলতে যে জিনিসগুলো বেরিয়ে আসছে সেগুলো আবার বলছি কেরাটিন জাতীয় প্রোটিন, দে সিক্রেট কেরাটিন টাইপ অফ প্রোটিন, যেটাকে আমরা বলছি স্যাপ্ট। অল দ্য সেম উইথ দ্য ফিদার, যেটা হর্নি স্যাপ্ট, এখানেও কিন্তু এটাও স্যাপ্ট, অ্যান্ড ইট ইজ এ কেরাটিন প্রোটিন। এই প্রোটিনটা ধীরে ধীরে উঠছে উপরের দিকে এবং আলটিমেটলি এটা স্টার্টাম কর্নিয়াম লেয়ার পেরিয়ে গিয়ে এটা আমাদের চুল হয়ে দেখা দিচ্ছে, সুতরাং এই হেয়ার ফলিকলটাই বা হেয়ারের দুটো পার্ট রয়েছে আমরা বলবো, একটা হচ্ছে রুট পার্ট বা মূল অংশ, হুইচ ইজ পজিশন অলমোস্ট টুয়ার্ডস ডার্মিস, যেটা ডার্মিসের দিকে অ্যাজ আই হ্যাভ টোল্ড ইউ, যেটা তৈরি হচ্ছে হেয়ার ফলিকল দিয়ে, বাল্ব রয়েছে সেখানে, এবং সেই সব জায়গার থেকে সেল ডিভিশন হয়ে সেই সেল থেকে যে প্রোডাক্টগুলো বেরোচ্ছে সেইখান থেকে মূল যে স্যাপ্ট সেটা তৈরি হচ্ছে। এটা হচ্ছে তোমার রুট থেকে। আর নেক্সট পার্ট হচ্ছে স্যাপ্ট, যেটা আস্তে আস্তে বাড়ছে, হুইচ ইজ গ্রোয়িং, ইনক্রিজিং, হুইচ ইজ প্রাইমারিলি এ ডেড মেটেরিয়াল। রিমেম্বার, it is a dead material and keratin protein which is increasing and increasing, যেটা আমাদের চুলের ক্ষেত্রে, যে কারণে আমাদের চুল কাটতে হয়, আর চুল কাটলে ব্যথা টাতে পায় না এই কারণেই যে এটি হচ্ছে নির্জীব বস্তু, দ্যাট ইজ নন লিভিং প্রোডাক্ট। তো এই চুল এর মধ্যে আবার একটা সিবেসিয়াস গ্ল্যান্ড, সেটাও কিন্তু এই স্টার্টাম জার্মিনেটিভাম সেলেরই একটা মডিফিকেশন। সেই সিবেসিয়াস গ্ল্যান্ড অর্থাৎ তৈল গ্রন্থি, তার সিক্রিশন বা তার যে ক্ষরণ সেটাও কিন্তু এই স্যাপ্টের মধ্যে গিয়ে ওপেন করছে। the secretion of the sebaceous gland open into the sapt, and thereby the sapt is the sapt is becoming অয়েলি, যে জন্য আমাদের হেয়ারে যে অয়েল থাকে সেটাই কারণ। অ্যান্ড আরেকটা কথা আছে, এর মধ্যে মেলানোসাইট সেলও আছে, এ কাইন্ড অফ সেল হুইচ প্রডিউসেস মেলানিন। এটা একটা ব্ল্যাক পিগমেন্ট, এটা কালো একটা পিগমেন্ট যেটা চুলে থাকে, হুইচ গ্র্যাজুয়ালি এটা লস্ট হয়ে যায় উইথ দ্য অ্যাডভেন্ট অফ এজ, বয়সের সাথে সাথে, অ্যান্ড বিকামিং মোর অ্যান্ড মোর মেলানিন ফ্রি। তো যাই হোক, এবার আমরা আসছি হর্ন অ্যান্ড অ্যান্টলার। হর্ন অ্যান্ড অ্যান্টলার এও কিন্তু এপিডার্মাল ডেরিভেটিভ। তো এগুলো পাওয়া যায় আঙ্গুলেটসদের ক্ষেত্রে। আঙ্গুলেটস মানে যারা হচ্ছে যেমন ধরো গরু, গবাদি পশু, হরিণ, এরা হচ্ছে জিরাফ বা যাদের হুপস আছে, সেগুলো হচ্ছে তোমার হর্নস অ্যান্ড অ্যান্টলার। তো তাদের ক্ষেত্রে আমরা এই হর্ন অ্যান্ড অ্যান্টলারও কিন্তু 3 রকমের হতে পারে। এক, যেসব গবাদি পশু বা ছাগল, কাউ, গোট এটসেট্রা, এদের অর্থাৎ যারা দোজ অ্যানিমালস হু বিলং টু দ্য অর্ডার আর্টিওডাক্টাইলা, যারা আর্টিওডাক্টাইলা বর্গের প্রাণী, তাদের ক্ষেত্রে আমরা দেখব তাদের যে হর্ন সেটাকে আমরা মানে দে আর দ্য ট্রু হর্ন, সেটাও কিন্তু কেরাটিন প্রোটিন দিয়ে তৈরি, অ্যান্ড এগেইন এপিডার্মাল ডেরিভেটিভ, এপিডার্মিস থেকে জাত পদার্থ। এটার কাজ ডেফিনেটলি, এগুলোর কাজ কোনো ক্ষেত্রে অ্যাটাক করা, কোনো ক্ষেত্রে ডিফেন্স, প্রোটেকশন অর্থাৎ আত্মরক্ষা এবং নিজেকে রক্ষা করা অন্য জায়গার থেকে, এবং টু সার্টেন এক্সটেন্ট এগুলো সেক্সুয়াল ডাইমরফিজমেরও পরিচয়, অর্থাৎ যৌন দ্বিরূপতারও পরিচয়। আরেক ধরনের হর্ন রয়েছে যে হর্নটা চুল দিয়ে তৈরি। হ্যাঁ, দি হর্ন ইটসেলফ ইজ মেড আপ বাই হেয়ার্স, যেমন রাইনোসেরাস, গন্ডার, তার কিন্তু হর্নটা এই চুল দিয়ে তৈরি। দ্য এন্টায়ার হর্ন ইজ মেড আপ অফ সেলস। তাহলে এত শক্ত কেন? কারণ ইন বিটুইন সেলস, ইন বিটুইন হেয়ার্স দেয়ার ইজ সিমেন্টিং মেটেরিয়াল, কিছু সিমেন্টিং মেটেরিয়াল ডিপোজিশন হচ্ছে, এবং তার ফলে এটা এত স্ট্রং এবং স্টাউট হয়েছে, এত দৃঢ় হয়েছে। আরেক ধরনের রয়েছে যেটাকে বলি অ্যান্টলার।
যেরকম অ্যান্টলার, যেমন হরিণের ক্ষেত্রে ইন কেস অফ ডিয়ার you will find antler. This is also a paternal derivative, there is no doubt about it, but এটা কিন্তু কি দিয়ে তৈরি হচ্ছে, এদের যে ফ্রন্টাল বোন, এদের যে ফ্রন্টাল অস্থি এবং ডার্মাল অস্থি, ডার্মিস থেকেও কিছুটা আসছে, দ্যাট ইজ ফ্রন্টাল বোন, হ্যাঁ, ইন কম্বিনেশন উইথ ডার্মাল বোন দে ফর্ম অ্যান্টলার। এটা আমরা দেখতে পাচ্ছি এখানে। এইবার আমরা আলোচনা করব গ্ল্যান্ডসের ব্যাপারে। গ্ল্যান্ডসের দিক থেকে আমরা দেখি, গ্ল্যান্ডস কথাটা মানে হচ্ছে গ্রন্থি। গ্রন্থি মানে সেই কোষ যা কিছু ক্ষরণ করে। রিমেম্বার, গ্ল্যান্ডস অ্যাজ দ্য নেম ইন্ডিকেট, ইট সিক্রেট সামথিং। এগুলো কিছু ক্ষরণ করে, মানে সাম প্রোডাক্ট ক্ষরণ করে, সিক্রিশন। তো এইরকম এই গ্ল্যান্ডগুলো দু রকমের হতে পারে, হ্যাঁ। কীরকম? একটা স্যাক লাইক, যেগুলোকে আমরা অ্যালভিওলার গ্ল্যান্ড বলতে পারি ইন জেনারেল, আর একটা হচ্ছে টিবিউলার, অর্থাৎ নলাকার। যেরকম যেগুলো, দ্যাট ইজ, সো টু টাইপস অফ গ্ল্যান্ডস মে বি ফাউন্ড, যেটা হচ্ছে স্যাক লাইক অর অ্যালভিওলাই গ্ল্যান্ড, অ্যান্ড দ্য আদার ইজ টিবিউলার গ্ল্যান্ডস। টিবিউলার গ্ল্যান্ডস আর মোস্টলি প্রেজেন্ট ইন দ্য ম্যামলস, স্তন্যপায়ীদের ক্ষেত্রে তুমি এগুলো পাবে। কিন্তু অ্যালভিওলার গ্ল্যান্ড পাবে না তা নয়, পাবে, কিন্তু বার্ডের ক্ষেত্রে যেমন স্যাক লাইক গ্ল্যান্ডও পাওয়া যায়। তো গ্ল্যান্ডের বিভিন্ন রকম নামকরণ হয়েছে। কেন না, কীভাবে তারা মানে রস ক্ষরণ করছে, দি ওয়ে দে সিক্রিট দেয়ার সিক্রিশনস, অ্যান্ড দিস ইজ দ্য ইউ সি ওয়ে অফ ক্লাসিফাইং দেম। তাদেরকে আমরা এইভাবে শ্রেণীবিন্যাস করেছি। সেদিক থেকে তাকালে 3 রকমের গ্ল্যান্ড আমরা দেখতে পাবো। নাম্বার 1 ইজ মেরোক্রিন। মেরোক্রিন কথাটা মনে হচ্ছে যেখানে সেল থেকে যে সিক্রিটরি প্রোডাক্ট আমরা দেখতে পাচ্ছি, সেই সিক্রিটরি প্রোডাক্টটা সেল মেমব্রেন দিয়ে বেরিয়ে আসছে। সিক্রিটরি প্রোডাক্টস আর বিং সিক্রিটেড থ্রু সেল মেমব্রেন। সো দেয়ারফোর কোষটা কিন্তু কোনো ক্ষতি হচ্ছে না, সিক্রেশনের পরেও কোষের কোনো ক্ষতি হচ্ছে না। দি সেল রিমেন্স ইনট্যাক্ট ইভেন আফটার সিক্রিশন। এটা বুঝতে হবে। যেরকম এক্সাম্পল হচ্ছে ইন আওয়ার কেস স্যালাইভারি গ্ল্যান্ড, অর্থাৎ লালা গ্রন্থি। লালা গ্রন্থি যেসব কোষ দিয়ে, মানে যেসব গ্রন্থি কোষ থেকে তৈরি হচ্ছে, সেই গ্রন্থি কোষগুলোর থেকে তৈরি হয়ে সেল মেমব্রেন অর্থাৎ কোষ পর্দা দিয়ে বেরিয়ে আসছে। সো সিক্রেটরি প্রোডাক্টস আর বিং সিক্রেটেড থ্রু সেল মেমব্রেন, এবং আফটার সিক্রেশন সেলটার কিন্তু কোনো ক্ষতি হচ্ছে না, সেল কিন্তু ইনট্যাক্ট রয়ে যাচ্ছে। এগুলোকে আমরা বলি মেরোক্রিন সেল। আর এক ধরনের হচ্ছে হলোক্রিন। হলোক্রিন কি না, দি এন্টায়ার সেল লস্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ মানে সিক্রেশনের মূল উপাদানটাই হচ্ছে সেই কোষটা। দি চিফ কম্পোজিশন অফ দ্য সিক্রেশন ইজ দ্য সেল ইটসেলফ। কোষটাই হচ্ছে ক্ষরণকারী প্রোডাক্ট। সুতরাং ডিউরিং সিক্রেশনের সময় দি সেল ইটসেলফ ইজ লস্ট। এই সেলটা কিন্তু লস্ট হয়ে যাচ্ছে সেলের ক্ষেত্রে। এক্সাম্পল যেমন যেগুলো আমরা বলি অয়েল গ্ল্যান্ড, সে বার্ডের ক্ষেত্রেও হতে পারে, ম্যামেলের ক্ষেত্রেও হতে পারে। ম্যামেলের ক্ষেত্রে যাকে আমরা বলছি সিবেসিয়াস গ্ল্যান্ড বা তৈল গ্রন্থি, বার্ডের ক্ষেত্রেও তাই, ইউরোপেজিয়াল গ্ল্যান্ড থেকে আমরা সেটা আসবো, দ্যাট ইজ অলসো এ কাইন্ড অফ অয়েল গ্ল্যান্ড। সুতরাং অল কাইন্ডস অফ অয়েল গ্ল্যান্ডস, সব রকমের তৈল গ্রন্থি, এরা কিন্তু আমরা বলছি হলোক্রিন গ্ল্যান্ড। এটা মানে বিশেষ বৈশিষ্ট্য কি, হোয়াট ইজ দ্য সেলিয়েন্ট ফিচার অফ সাচ গ্ল্যান্ডস? এটা হচ্ছে 1 নাম্বার, যে ডিউরিং সিক্রেশন দ্য সেল ইটসেলফ ইজ লস্ট। কোষটা নষ্ট হয়ে যাবে, কারণ এদের মূল উপাদান, দ্য চিফ কম্পোজিশন অফ দ্য সিক্রেশন ইজ দ্য সেল ইটসেলফ। কোষটাই সেখানে মূল উপাদান হিসেবে তৈরি করছে। অ্যান্ড দ্য এক্সাম্পল অফ হলোক্রিন গ্ল্যান্ড ইজ ডেফিনেটলি oil glands, or oil glands of birds as well as of mammals, that is sebaceous gland বলে স্তন্যপায়ীর ক্ষেত্রে। আরেক ধরনের গ্ল্যান্ড, যেটা থার্ড কাইন্ড অফ গ্ল্যান্ড, সেটাকে বলছি অ্যাপোক্রিন গ্ল্যান্ড। এটা কীরকম না, এটা তোমার মেরোক্রিন গ্ল্যান্ড এবং হলোক্রিন গ্ল্যান্ড, এই দুটো গ্ল্যান্ডের মধ্যবর্তী দশা। ইউ ক্যান সে দিস ইজ সামহাট ইন্টারমিডিয়েট বিটুইন মেরোক্রিন গ্ল্যান্ড অ্যান্ড হলোক্রিন গ্ল্যান্ড। মানে কি, এদের সিক্রেটরি প্রোডাক্টটা কোষের অগ্রভাগে এসে স্টোরড হয়, সঞ্চিত হয়। দ্য সিক্রেটরি প্রোডাক্টস স্টোর অ্যাট দ্য অ্যান্টিরিয়ার এন্ড অফ দি সেল।
এই সিক্রেটরি প্রোডাক্টসটা কোষের একেবারে অগ্রভাগে এসে তৈরি হয়। অ্যান্ড ডিউরিং সিক্রেশন যখন সিক্রেট করছে তখন কিছুটা সাইটোপ্লাজমের পোর্শনও বেরিয়ে আসছে। সাম অ্যামাউন্ট অফ সাইটোপ্লাজম ইজ অলসো ইজেক্টেড in secretion. সুতরাং cell is partially lost. Definitely at least the cellular organelles, some of the cellular organelles, or you can say the cell fluid is definitely lost in case of apoptosis. But the entire cell is not lost. কিন্তু পুরো কোষটা কিন্তু লস্ট হয় না। এক্সাম্পল যেরকম আমরা বলি ম্যামারি গ্ল্যান্ড অর্থাৎ স্তন গ্রন্থির ক্ষেত্রে এটা কিন্তু আমরা দেখতে পাই। এবং স্তন গ্রন্থি মানে এবং সব রকমের যে ঘর্মগ্রন্থি, সোয়েট গ্ল্যান্ড, সেটাও অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট ম্যামারি গ্ল্যান্ড ইজ দ্য মডিফিকেশন অফ সোয়েট গ্ল্যান্ড, সেটা আমরা পরে আসছি। সুতরাং এই 3 ধরনের গ্ল্যান্ডের কথা আমরা পেলাম। তো এইবার আমরা আসবো বার্ডের ক্ষেত্রে যে গ্ল্যান্ড, যাকে আমরা বলি ইউরোপাইজিয়াল গ্ল্যান্ড। ইউরোপাইজিয়াল গ্ল্যান্ড নামটা কেন হয়েছে? ওয়াই সো নেমড? ইটস বিকজ ইট ইজ প্রেজেন্ট অ্যাট দ্য ইউরোপাইজিয়াম পার্ট of the is a ক্লোয়েকার ইউরোপাইজিয়াম, যে মানে অবসারণীর যে ইউরোপাইজিয়াম অংশ, ইউরোপাইজিয়াম কথাটা মানে টেল রুডিমেন্ট অর্থাৎ লেজের যে সামান্য একটু অংশ। এই ইউরোপাইজিয়াল অংশে উইদিন দ্য ইউরোপাইজিয়াল পার্ট, ইউরোপাইজিয়াম আই শুড সে, সেখানে একটা মানে গ্ল্যান্ড থাকে, যে গ্ল্যান্ডটা ইজ অ্যাকচুয়ালি ডিভাইডেড ইন্টু 2 parts by a septum, একটা মানে পর্দা দিয়ে 2 ভাগে ভাগ করা আছে। তো এটা তোমার সিক্রেট করছে কি না অয়েল, মানে তেল সিক্রেট করছে। এবং পাখি কি করে? তার বিক দিয়ে মানে তার চঞ্চু দিয়ে ইউরোপাইজিয়াম অংশ থেকে তেল থেকে একটু নিয়ে তার পালকে ছড়িয়ে দেয়, যাতে পালকগুলো অয়েলি থাকে। কারণ পালকগুলো ভেজে গেলে এদের বডি ওয়েট বেড়ে যাবে, যেটা এদের ওজন অর্থাৎ ভোলান্ট অ্যাডাপ্টেশন এর বিপরীতে যাবে। You understand? So Uropygial gland is a kind of gland where it's an oil gland. Definitely it's an oil gland, and the bird, it picks oil through its beak, and you see it spreads within its feathers. Why? So that feathers they remain oily. Why? মোস্টলি দিস গ্ল্যান্ডস, এই কোষগুলো, এই গ্রন্থিগুলো কিন্তু দেখা যায় জলজ পাখিদের ক্ষেত্রে। মোস্টলি দিস গ্ল্যান্ডস আর ফাউন্ড ইন দ্য অ্যাকোয়াটিক বার্ডস। কেন? কারণ জলে ডুবলে এই পাখিগুলো জলে ভিজে যেতে পারে, ওয়েট বেড়ে যেতে পারে। সুতরাং অয়েলি রাখা দরকার যাতে জলটা স্লিপ করে বেরিয়ে যায়। আন্ডারস্ট্যান্ড? সো ইন কেস অফ অ্যাকোয়াটিক বার্ডস ইউ উইল ফাইন্ড সাচ, মানে ইন আদার ওয়ার্ডস দ্য ইউরোপাইজিয়াল গ্ল্যান্ডস আর মোস্টলি ডেভেলপড ইন দ্য অ্যাকোয়াটিক বার্ডস। এদের উদ্দেশ্য হচ্ছে কি? টু যেটা অয়েলি থাকে, ফিদার্সটা অয়েলি থাকে। ওয়াই? সো দ্যাট ইট শুড নট it should not increase its body weight because it will pose a hindrance for its volant way of adaptation. তার খেচর অভিযোজনে এটা বিপরীতে যাবে, সেই জন্য এই ইউরোপাইজিয়াল গ্ল্যান্ডটা এর ফাংশন এখানে এরকম রয়েছে। কিন্তু সারপ্রাইজিংলি যেগুলো রানিং বার্ডস, দৌড়বাজ পাখি এবং অন্যান্য কিছু পাখিতে এই ইউরোপাইজিয়াল গ্ল্যান্ডটা কিন্তু ততখানি ডেভেলপ নয়। বিকজ এদের ক্ষেত্রে কিন্তু ওজন বেড়ে গেলেও ফটে এসে যায় না, কারণ এরা খেচর অভিযোজিত প্রাণী নয়। দে আর নট ভোলান্টলি অ্যাডাপ্টেড অ্যানিমালস। সো দেয়ারফর in this type of birds who are known as running birds, in this type of birds this Uropygial glands is least developed. You understand? তারপর আমরা আসছি কি না sebaceous gland. Sebaceous gland, as I have told you, এটা কিন্তু এক ধরনের অয়েল গ্ল্যান্ড, অর্থাৎ তেল তৈরি। কোথায়? দ্য ম্যামেলের ক্ষেত্রে। ইন কেস অফ ম্যামেল এটা, এগুলো মোটামুটি গায়ের সব জায়গাতেই বর্তমান, কেবল হাতের তালু এবং গোড়ালি, মানে এক্সেপ্ট in the palm and sole, they are present everywhere in the skin of the mammal. এবং এগুলো কি না এর যে ওপেনিং, অর্থাৎ এর যে মানে গ্রন্থিগুলির থেকে যে নল বেরিয়ে আসছে, সে নলটা কোথায় মানে ওপেন করছে? হেয়ার ফলিকেলে ওপেন করছে, অর্থাৎ উন্মুক্ত হচ্ছে। আবার আরেক ধরনের গ্ল্যান্ড আছে যেটাকে বলি গ্ল্যান্ড অফ জাইস, ZEIS, এটা থাকে কোথায়? আইলিডে, মানে নেত্রপল্লবে থাকে।
এটাও কিন্তু কাইন্ড অফ অয়েল গ্ল্যান্ড। এটার কাজ কি, যে আমাদের যে টিয়ার্স সেগুলো যাতে নিচে না পড়ে যায় সেই জন্য ওই নেত্রপল্লব দিয়ে আমাদের অয়েল সিক্রিট করা। দিস ইজ one of the chief function of gland of Jayas. That is, they are present at the in the eyelid, and they secrete oil. So thereby they actually resist the falling of tears from our eyes. And আরেকটা কি, সোয়েট গ্ল্যান্ড। সোয়েট গ্ল্যান্ড মানে ঘর্মগ্রন্থি। ঘর্মগ্রন্থিগুলো কীরকম না, অ্যাপোক্রিন গ্ল্যান্ডেরই। দিস আর the examples of apocrine gland, while sebaceous gland are the examples of holocrine gland. তো সোয়েট গ্ল্যান্ডগুলো টিবিউলার ইন নেচার, মানে নলাকার হবে এবং এটা একদম ডার্মিসের কাছাকাছি অংশে চলে যাবে। এর কাজ কি না, টু সিক্রেট সোয়েট। সোয়েট মানে ঘাম বা সেট। এদের আবার অনেক রকম মডিফিকেশন হয়েছে, মানে অনেক রূপান্তর হয়েছে। এক নম্বর হচ্ছে যেটাকে আমরা মোলের গ্ল্যান্ড, মোল, গ্ল্যান্ডস অফ মোল। এটা কোথায় রয়েছে, আমাদের যে নেত্রপল্লব তার প্রান্তে, at the edge of the eyelid you will find glands of mole. এটাও এক ধরনের মানে সোয়েট ফর্ম সিক্রেট করছে। আরেকটা গ্ল্যান্ড রয়েছে সেরুমিনাস গ্ল্যান্ড, CERUMINOUS। এটা কোথায় রয়েছে না, আমাদের যে এক্সটার্নাল ইয়ার, বহিকর্ণ, তার ভিতরে যে শ্রবণ নালী, দ্যাট ইজ দ্য অডিটরি ডাক্ট, সেই অডিটরি ডাক্টের মধ্যে এই গ্ল্যান্ডটা রয়েছে। এটাও কিন্তু সোয়েট ফর্ম করছে। বাট দিস সোয়েট বা সেদ বা ঘামটা সেইখানকার সিবেসিয়াস গ্ল্যান্ডের সঙ্গে যুক্ত হয়ে তৈরি করে আমাদের ইয়ার ওয়াক্স বা কানের যে মোম ইউ ক্যান সে। এবং এগুলো ফাংশন কি না, টু digest the sand particle and other particle to enter within the internal or middle ear, মধ্যবর্তী কানে বা ভিতরে যাতে না যেতে পারে। সো দেয়ারবাই এই সেরুমিনাস গ্ল্যান্ড আমাদের এইভাবে সাহায্য করছে। অ্যান্ড আলটিমেটলি মেমারি গ্ল্যান্ড, দিস ইজ অ্যান এক্সাম্পল অফ, অ্যাজ আই হ্যাভ টোল্ড ইউ, অ্যাপোক্রিন গ্ল্যান্ড। এখন অ্যাপোক্রিন গ্ল্যান্ডের অর্থাৎ এটাও কিন্তু ইটস এ মডিফিকেশন অফ সোয়েট গ্ল্যান্ড। এটা কিন্তু এই ঘর্মগ্রন্থেরই মডিফিকেশন। তো মেমারি গ্ল্যান্ডটা কী তৈরি হচ্ছে না, একটা নলাকার গ্ল্যান্ড, কাইন্ড অফ টিবিউলার গ্ল্যান্ড। এর একদম শেষে অ্যাট দ্য rear end of the tube you will find some alveoli, or কতগুলো alveoli, অর্থাৎ মানে তুমি স্যাক লাইক স্ট্রাকচার দেখতে পাবে, যেগুলোর মধ্যে যে কোষগুলো রয়েছে, the cells which are present within this alveolar region, তারা এই সিক্রিশনটা তৈরি করে, মানে তারা they secrete this secretion. And as I have told you, partial সেলের লস হয়, partial সেল লস কিন্তু এক্ষেত্রে হয় in case of apocrine gland. তো এই অ্যালভিওলাই গ্ল্যান্ড থেকে যে সেলগুলো থেকে যে সিক্রিশন বেরিয়ে আসছে, ইন কেস অফ মেমারি গ্ল্যান্ড যেটাকে আমরা বলি মিল্ক, সেইগুলো আস্তে আস্তে এক একটা নলের মাধ্যমে, ভেরি ফাইন টিবিউলের মাধ্যমে তারা একটা সিস্টার্নে বা একটা স্যাক লাইক স্ট্রাকচারে জমা হয়, একটুখানি ফোলা জায়গা, সাম বালজিং পার্ট ওয়্যার দ্য সোয়েট or milk is being stored, and this milk is being secreted through nipples. Of course, in some cases nipples are absent, but in most cases nipples are present. And again, this mammary gland is very active in female, while it is inactive in male. But sometimes, due to some abnormal situation, in case of male also, this may be functional. And this type of abnormal situation is what is known as gynecomastia. এই ঘটনাকে বলে gynecomastia। যদি পুরুষের ক্ষেত্রে স্তন গ্রন্থি সক্রিয় হয় তাহলে তাকে আমরা বলি gynecomastia। ডেফিনেটলি এটা একটা অস্বাভাবিক ব্যাপার, abnormal situation, but it may so happen due to some hormonal disorder and also because of some genetical disorder. এবং lastly, scent gland. Scent gland is also a modification of the সোয়েট গ্ল্যান্ড। এটাও কিন্তু সোয়েট গ্ল্যান্ডেরই একটা মডিফিকেশন বা একটা রূপান্তর, সেন্ট গ্ল্যান্ড। এই সেন্ট গ্ল্যান্ড থেকেও কিন্তু যেগুলো বেরোচ্ছে এক ধরনের ঘাম, তার থেকে কিন্তু আমরা সেখান থেকে একটা সেন্ট বেরোয়। এই সেন্ট বিভিন্ন কারণে ইউজ হয়, ফর মেটিং পারপাস অ্যান্ড অলসো ফর অ্যাট্রাক্টিং অপোজিট সেক্স। এগুলো ফর বিভিন্ন কারণে আমরা এই সেন্ট গ্ল্যান্ডগুলো বেরোই। ইন কেস অফ বিভিন্ন প্রাণীর ক্ষেত্রে এই সেন্ট গ্ল্যান্ডগুলো বেরোয়, এবং এটা প্রোটেকশন, ডিফেন্স, সেলফ ডিফেন্স
অর্থাৎ আত্মরক্ষা ইত্যাদি বিভিন্ন ব্যাপারে এগুলো হেল্প করে। সুতরাং দিজ আর দি এগুলি হচ্ছে গ্ল্যান্ড সম্পর্কে বলা। সুতরাং এই চ্যাপ্টার সম্পর্কে মোটামুটি প্রশ্ন এরকম আসতে পারে যে ইন্টিগুমেন্ট বলতে অর্থাৎ ত্বক, তার স্ট্রাকচারটা কি, যেটা বলছিলাম এপিডার্মিস ডার্মিস এই দুটো স্তর দিয়ে তৈরি, এবং এগুলোর মধ্যে কি থাকে। তারপরে এই এপিডার্মাল ডেরিভেটিভগুলো কি কি, অর্থাৎ এপিডার্মিস থেকে জাত পদার্থগুলো কি কি, হোয়াট আর দ্য ডিফারেন্ট এপিডার্মাল ডেরিভেটিভস অফ এপিডার্মিস। এপিডার্মিসের মধ্যে আমি অ্যাজ আই টোল্ড টু বার্ড এবং ম্যামেলের ক্ষেত্রে হয়তো কন্টুর ফিদারের একটা স্ট্রাকচার জানতে চাইলো উইথ ডেফিনেটলি উইথ ইলাস্ট্রেশনস, মানে ছবি সহ সেটা ডিসকাস করতে হবে। অথবা হেয়ারের স্ট্রাকচার, হ্যাঁ, অর্থাৎ লোমের স্ট্রাকচার জানতে চাইলে উইথ ইলাস্ট্রেশনস সেটা বলতে হবে, দ্য এন্টায়ার স্ট্রাকচার। এবং এছাড়া যে কিছু মডিফিকেশন যেমন হর্ন, অ্যান্টলার, এবং এগুলো কোথায় পাওয়া যায়, হোয়ার দে আর ফাউন্ড, এইগুলোও কিন্তু আসতে পারে। এবং আলটিমেটলি ডিফারেন্ট কাইন্ডস অফ গ্ল্যান্ডস, দ্যাট ইজ মেরোক্রিন গ্ল্যান্ড, হলোক্রিন গ্ল্যান্ড, অ্যাপোক্রিন গ্ল্যান্ড, অ্যান্ড অলসো দেয়ার এক্সাম্পলস অ্যান্ড অলসো মডিফিকেশনস, ডিফারেন্ট মডিফিকেশন বা বিভিন্ন রূপান্তর, এগুলোও কিন্তু আমাদের পরীক্ষাতে আসতে পারে। সুতরাং ইউ শুড রিমেম্বার দ্য ডিফারেন্ট টার্মস, বিভিন্ন যে টার্মগুলো আছে এবং টার্মগুলোর ডেফিনেশনগুলো মনে রাখা, আর একটুখানি ছবি এঁকে বা ছবিটা দেখে ওই গঠনগুলোকে বোঝা এবং আলোচনা করা। বা এটা এমন কিছু ব্যাপার না, ছবিটা দেখলে ইউ ক্যান ডেসক্রাইব দ্য স্ট্রাকচার। সুতরাং এই প্রথম চ্যাপ্টার সম্পর্কে মোটামুটিভাবে এইগুলি হচ্ছে প্রধান আলোচ্য বিষয়।